রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খালি পড়ে গেল বাস। শুক্রবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন যাত্রী। দেগঙ্গা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে গিয়েছে রাজারহাট থানার পুলিশ। শুক্রবার সকাল 7:30 নাগাদ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট হারোবাখালী স্থানীয়দের কাছে মাজার খাল নামে পরিচিত পড়ে যায়। সেই সময় বাসে ছিলেন প্রায় 50 জন যাত্রী। বাসটি বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য, রাস্তার অবস্থা খারাপ, এই কারণে প্রতিদিন এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন তারা। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বেপরোয়া গতিতে বাসটি ছোটাচ্ছিলেন চালক। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালি পড়ে যায় বাস। বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায় কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, মোদী সরকারি কার্যকলাপ দেখে তার মনে হয়েছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলাতে চায় না কেন্দ্র। পাশাপাশি হিন্দি বলাই থেকে নেতাদের এনে প্রচারের তীব্র বিরোধিতা করেছেন তিনি। সব মিলিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক অভিজিৎ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই নানা মন্তব্য করতে দেখা গিয়েছে অভিজিৎকে। তিনি বলেন, কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির বদল করতে চায় না। কেন পশ্চিমবঙ্গের মতো এক প্রশাসকহীন রাজ্যে 355 ধারা জারি করা হবে না, এটা আমার কাছে এক বিরাট প্রশ্ন। এরই সঙ্গে রীতিমতো অভিমানী সুরে অভিজিৎ দাবি করেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ভোটেও দাঁড়িয়েছিলেন তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু এখনো পর্যন্ত সেই উদ্দেশ্যের কাছাকাছি তিনি পৌঁছতে পারেননি বলে দাবি করে অভিজিৎ বলেন, এর দায় মূলত কেন্দ্রেরই। কেন্দ্রীয় সরকার এজন্য কিছু করেনি। পাশাপাশি হিন্দি বলাইদের নেতাদের বাংলায় ভোট প্রচারী আশা নিয়ে আরও একবার সরব হয়েছেন অভিজিৎ। এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ক্ষোভ উগরে দিয়ে তিনি যা বলেছিলেন সেই কথারই অনুরণন দেখা গেল এদিনও। অভিজিতের মতে, হিন্দি বলাইয়ের নেতারা বাংলার মানুষের মন বোঝেন না। এলাকায় জল হওয়া মানুষ উত্তর ভারতের সঙ্গে মেলে না মনে করিয়ে তিনি বলেন, এভাবে নেতা পাঠিয়ে ভোট করিয়ে জিতে যাব, এটা অবাস্তব চিন্তা ভাবনা। নিঃসন্দেহে তার এই ধরনের মন্তব্যে অস্বস্তিতে পড়বে বিজেপি, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্যে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের হলফনামা তলব করল হাইকোর্ট। রাজ্যের বকেয়া প্রায় 4600 কোটি টাকা এখনই প্রাপ্য। সেই বকেয়া টাকা নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে হলফনামায়, এমনটা নির্দেশ দিল হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা তলব করেছে আদালত। 6 সপ্তাহ পর ফের মামলার শুনানি। কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু হোক, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এর আগে চলতি বছর 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার ফের একবার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। আদালত এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই প্রকল্পের পুনরায় সূচনার দেরি করলে আদালত কড়া অবস্থান নেবে। ফলে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা স্পষ্ট। প্রসঙ্গত, গত মাসের শেষের দিকেই মামলাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে কাজ চালু রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতে স্পষ্ট হয়েছিল যে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তে হবে কেন্দ্রকে। মানব পাচার মামলায় এবার কলকাতায় সক্রিয় ইডি। শহরের একাধিক ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছে তারা। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অভিযোগ, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হয়েছে। সেই সূত্রে বেআইনিভাবে প্রচুর টাকা লেনদেনও হয়েছে। মানব পাচার মামলায় 5 থেকে 6টি জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। তার মধ্যে কলকাতার 3 ব্যবসায়ীর বাড়ি এবং 1 ইঞ্জিনিয়ারের বাড়ি রয়েছে। এছাড়া ইডির একটি দল শিলিগুড়িতে মানব পাচার মামলার সূত্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর। কলকাতার নাগের বাজারে 1 সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি গিয়েছে। সল্টলেকের 2টি বাড়িতে তল্লাশি চলছে। সূত্রের খবর, সল্টলেকে যার বাড়িতে ইডি রয়েছে তার হোটেলের ব্যবসা। শহরের একাধিক হোটেল এবং বারের মালিক তিনি। মানব পাচারের মামলাটি পুরনো। কয়েক বছর আগে বাগুইআটির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলার এফআইআর দায়ের হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানের পর মামলার তদন্তভার হাতে নেয় ইডি। শুক্রবার এই মামলার প্রথম তল্লাশি অভিযানে বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নাগের বাজারে ইঞ্জিনিয়ার এবং সল্টলেকের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের নজরে ছিলেন। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত নথিপত্র আদায় করার চেষ্টা করবে ইডি। বেআইনি লেনদেনের বিষয়ে জানতে ব্যাংকের নথি খতিয়ে দেখা হবে। এছাড়া এই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি একাধিক মামলায় ইডির সক্রিয়তা চোখে পড়ছে। বৃহস্পতিবার তারা বালি পাচার মামলায় কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। রাতেই তাকে হাজির করানো হয় আলিপুর আদালতে।
বিচারক ওই ব্যবসায়ীর 1 দিনের হেফাজত মঞ্জুর করেছেন। বিজেপির বিএলএ 2 এর গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থার ঘটনায় 3 জনকে গ্রেফতার করল কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল বুথ সভাপতি রয়েছেন বলেই খবর। বিএলএ 2 কে হেনস্থার ঘটনায় মাথাভাঙা মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। সেই অভিযোগের পরই গ্রেফতার হয়েছে 3 জন। ধৃতদের মাথাভাঙা আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ লেভেল এজেন্ট 2 বিএলএ 2 কোচবিহারের মাথাভাঙা চাট খাটের বাড়ি এলাকায় যান। সেই সময় ওই এলাকায় ছিলেন তৃণমূলের বিএলএ 2। জানা গেছে বিজেপির বিএলএ 2 সেখানে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিমিষে হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর উত্তেজনা। মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, 26-এ মানুষ জেতাবে বিজেপিকে, তৃণমূল হারার ভয় পাচ্ছে, তাই বিজেপির বিএলএ সুকান্ত মজুমদার আক্রমণ করা হচ্ছে। বিজেপির নেতা নেত্রীদের মারধর করছে, এসআইআর বিজেপি করছে, এরকম একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বাংলার মানুষ এর জবাব দেবে। যদিও কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, গিরীন্দ্রনাথ বর্মন শুনেছি, ঘটনাটি শুনিনি। দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি, প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে, তবে এখানে দলের কোনো সম্পর্ক নেই। বলে রাখা ভালো, রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ চলবে আগামী 1 মাস অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত। এই 1 মাসের মধ্যেই ফর্ম পূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 2026 সালের 27শে ফেব্রুয়ারি। আর তারপর রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা। শওকত মোল্লার সভা শেষ হতেই কেঁপে উঠল ভাঙড়। ভোটের পারদ যেন তুঙ্গে সেখানে। প্রতি মুহূর্তে রাজনৈতিক উদ্বেগ সরগরম এলাকা। বৃহস্পতিবার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাই। ভালোই ভালোই মিটেছে রাজনৈতিক সভা, কিন্তু রাত ঘনাতে হয়েছে শান্তি ভঙ্গ। পরপর পড়ল বোমা, কেঁপে উঠল গোটা এলাকা। ক্ষণিক আগে যেখানে ভাষণ দিয়ে গেলেন শওকত মোল্লা, রাতের দিকে সেই এলাকাতে বলা চলে অনুষ্ঠান মঞ্চের অনতি দূরে হলো বোমাবাজি। নেপথ্যে কারা? ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। শুরু রাজনৈতিক তরজা। বোমাবাজি নেপথ্যে আইএসএফ কে জোরে দিল ভাঙড়ের তৃণমূল শিবির। এদিন স্থানীয় তৃণমূল কর্মীরা বলেন, এখানে শান্তিপূর্ণভাবে বৈঠক হচ্ছিল। তারপর বৈঠক শেষে বিধায়ক রওনা দিতেই ওরা বোমা ছুড়েছে। শওকত মোল্লার গাড়ি সম্ভবত তখন সভাস্থল থেকে 50 হাত দূরে ছিল। সেই সময় ওরা বোমা মেরে পালিয়ে যায়। কৃষ্ণমাটি শান্তিপ্রিয় গ্রাম, আইএসএফ নিজের অস্তিত্ব হারাচ্ছে বলে এসব করছে। এদিনের বোমাবাজির ঘটনা আসলে শওকত মোল্লার উপর হামলার চক্রান্ত বলে অভিযোগ তৃণমূল শিবিরের। তাদের দাবি, এটা বিধায়কের উপর হামলার চক্রান্ত ছিল। বিধায়ককে মারার পরিকল্পনা করেছে ওরা। বোমাটা কোনোভাবে গাড়িতে লেগে গেল। ঘটনার জল বহুদূর পর্যন্ত গড়াতো। অবশ্য স্বাভাবিক নিয়মে সকল অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে বল ঢেলে দিয়েছে আইএসএফ। তাদের দাবি, ওদের তো বৈঠক ছিল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে বোমা মেরেছে, ওদের কাজটাই এটা। তৃণমূল করে আইএসএফ এর দিকে দায় ঠেলে দেয়। ফের সরকারি বাসে আগুন। বিমানবন্দরে 1 নম্বর গেটের ক্রসিং এর কাছে আগুন লাগে। রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বিমানবন্দর ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 11:55 নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া বাসটিতে আগুন লেগে যায়। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তারা হুড়মুড়িয়ে নেমে আসেন বাস থেকে। নামার সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এই ঘটনায় হতাহতের খবর নেই। কি করে আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। তবে এই ঘটনা নতুন নয়। আগেও একই এলাকায় আগুন ধরেছিল বাসে। ঘটনার তদন্তে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার সকালে হাওড়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় খালে। প্রায় 40 জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। বাসটি হাওড়া থেকে করুণাময়ী আসছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি। সেই রাশ কাটতে না কাটতেই বিমানবন্দর এলাকায় বাস দুর্ঘটনা।